পরের আন্দোলনে যাচ্ছি, যেটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। খুবই নাম শুনবেন এবং কিছুদিন আগে এটা সফলতা পায়। 2017 সালে এটা সাকসেস হয়। এটা আন্দোলনটা শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে? 1985। দীর্ঘদিন ধরে আন্দোলনটা চলছে নর্মদা নদীকে নিয়ে। এবং এই আন্দোলনের সূত্রপাত বুঝতেই পারছেন, নর্মদা নদীকে কেন্দ্র করে আন্দোলনটা শুরু হয়। এবং এটার প্রধান যে নেতা মেধা পাটেকর। খুব ইম্পর্টেন্ট, নর্মদা বাঁচাও আন্দোলন বারবার দেয় প্রশ্নটা, যে নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? সেটা হচ্ছে মেধা পাটেকর। এবং এর সাথে একটা লেখিকা ছিলেন, অরুন্ধতী দেবী। নাম শুনেছেন? খুবই বড় একটা লেখিকা অরুন্ধতী দেবী। অ্যাকচুয়ালি তার নাম অরুন্ধতী রায়, দেবী যেহেতু সম্মান সেই জন্য দেওয়া হয় অরুন্ধতী রায়। তিনি এই নর্মদা নদী বা নর্মদা বাঁচাও আন্দোলনকে নিয়ে প্রচুর লেখালেখি করেছেন এবং সেখান থেকে তিনি নাম পেয়েছেন। তাহলে এই আন্দোলনের প্রধান নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর এবং এই আন্দোলনে নিয়ে লেখালেখি করেছিলেন অরুন্ধতী রায়। তাহলে মেধা পাটেকরের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল 1985 থেকে এবং এটা লাস্ট এসে সাফল্য পায় 2017 সালে। 2017 সালে এটা সাকসেস হয়। তাই এই আন্দোলনটা কেন হয়েছিল এটা সম্পর্কে আমরা একটু জানি, যে কেন এই আন্দোলনটা হলো সূত্রপাত। প্রথম হচ্ছে গুজরাট এবং মধ্যপ্রদেশ, গুজরাট আর মধ্যপ্রদেশ এই দুজন মিলে যৌথ প্রচেষ্টায় এই আন্দোলনটা শুরু হয়েছিল। কারণ এটা হয়েছিল কি নিয়ে আন্দোলন? বাঁধ নিয়ে, যে নর্মদা নদীর উপর ড্যাম তৈরি করা হবে। ড্যামটা তৈরিও হয়েছে, শুনেছেন সর্দার সরোবর বাঁধ, শুনবেন, ভারতের সর্দার সরোবর বাঁধ বিখ্যাত নর্মদা নদীর উপর। এই বাঁধটা তৈরি করা হয়েছে, মানে এই বাঁধটা তৈরি নিয়েই ঝামেলা বা আন্দোলন। এই বাঁধটা তৈরি হয়েছে, তাহলে কিভাবে সাকসেস পেল না? যখন এর রূপরেখা তৈরি করা হয়, রূপরেখা মানে নর্মদা নদীর কোথায় কোথায় বাঁধ নির্মাণ করা হবে, কোথায় বিদ্যুৎ তৈরি করা হবে, এই রূপরেখাতে কিছু ভুল ছিল। আমি বলছি, এটা একটু লিখবেন যে রূপরেখাটা কি ছিল, যে 30টা বড় বাঁধ নির্মাণ করা হবে। রূপরেখায় বলা হয়েছিল 30টা বড় বাঁধ, মানে একটা নর্মদা নদী তার উপর 30টা বড় ড্যাম তৈরি করা হবে। ঠিক আছে, এখানেই শেষ নয়, 135টা মাঝারি বাঁধ নির্মাণ করা হবে। বড় বাঁধ 30টা, মাঝারি বাঁধ 135টা এবং ছোট ছোট 3000টা বাঁধ নির্মাণ করা হবে। রূপরেখাটা বলছি, এটা হয়নি, এই রূপরেখাটা কার্যকর হয়নি। যখন এই রূপরেখাটা তৈরি করা হয় তখন বলা হয় যে 30টা বড় বাঁধ নির্মাণ করা হবে, 135টা মাঝারি বাঁধ নির্মাণ করা হবে, 3000টা ছোট ছোট যে বাঁধ জলটার প্রবাহটাকে কন্ট্রোল করার জন্য সে 3000টা ছোট ছোট বাঁধ নির্মাণ করা হবে। আর কি, যেটা সবার লাস্ট হয় যে 54,000 হেক্টর জমি গাছ কাটা হবে, মানে এই 54,000 হেক্টর জমি ধরে ওখানে জলাশয় নির্মাণ করা। যেটা আগেও বললাম যে বাঁধ করলে তার পিছনে জলাশয় নির্মাণ করতে হয়। তাহলে এই পুরো জিনিসটা নিয়ে একটা বিল পাস করা হয় যে নর্মদা নদীর উপর জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা। এবার দেখুন, এর আগে কুঞ্চিপুরা নদী থেকে, মানে সাইলেন্ট ভ্যালি অঞ্চলে, সেখানে নদীটা জলবিদ্যুৎ তৈরি করতে পারলাম না। নর্মদা নদী থেকেও জলবিদ্যুৎ তৈরি করতে পারবো না, ভাগীরথী নদী থেকেও জলবিদ্যুৎ তৈরি করতে পারবো না। কারণ যেখানে জলবিদ্যুৎ তৈরি করবো সেখানে বাঁধ লাগবে, বাঁধ থাকলে জলাশয় লাগবে, আর জলাশয় থাকলে গাছ কাটা হবে। এবার কেন? কারণ বাঁধ নির্মাণ হয় সমভূমিতে না। জলবিদ্যুৎ তৈরি করতে গেলে নদীর ফোর্স দরকার, নদীর স্রোত দরকার, যেটা পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। আর পাহাড়ি অঞ্চলে জনগণ কম, তো যে পাহাড়ি অঞ্চলে আপনি যান সেখানে আপনি বৃক্ষ পাবেন। সাধারণত পাহাড়ি অঞ্চলে জঙ্গল বেশি হয় বা অরণ্য বেশি থাকে। তাহলে যখনই আমি একটা ড্যাম নির্মাণ করতে যাবো জলবিদ্যুতের জন্য, সেটা আমি পাহাড়ে করবো। আর পাহাড়ে করলে সেখানে আমরা জলাশয় নির্মাণ করতে গেলে বৃক্ষ কাটতেই হবে, মানে আমাকে অরণ্য কিছুটা নষ্ট করতেই হবে।
এবার কোনো জায়গায় অরণ্য নষ্ট করবো না, তাহলে আমি জলবিদ্যুৎ পাবো না। জলবিদ্যুৎ না হলে আমার শিল্প হবে না, শিল্প না হলে বেকার সমস্যার সমাধান হবে না। ফলে সব জায়গাতে আমি জলবিদ্যুৎ আটকাতে পারি না, না কোনো নদীতে জলবিদ্যুৎ তৈরি করবো, তাহলে তাপবিদ্যুৎ তৈরি করবো। তাপবিদ্যুৎ তৈরি করলে কয়লা তুলতে গেলে খনি করতে হবে, খনি করতে গেলে তো সমস্যা। এই যে রানীগঞ্জ, আসানসোল, দেখবেন এখানে কি হয়, ধস বেশি হয়, কারণ সব খনি অঞ্চলে মাটি থেকে কয়লা তোলা যাচ্ছে। তাহলে আমি যাই করি তাতে অসুবিধা আছে, আমাকে দেখতে হবে কোনটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সাইলেন্ট ভ্যালি অঞ্চলটা আমার বেশি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের দিক দিয়ে, তাই আমি সেখানে ড্যাম নির্মাণ করলাম না। কিন্তু নর্মদা অঞ্চলটা ততটা গুরুত্বপূর্ণ নয় জীববৈচিত্র্যের দিক দিয়ে, তাহলে আমাকে এখানে অবশ্যই ড্যাম নির্মাণ করতে হবে। কিন্তু হ্যাঁ, যে বৃহৎ পরিমাণ ড্যাম নির্মাণের কথা বলা হয়েছিল সেটা করা যাবে। 30টা বড় বাঁধ, 135টা মাঝারি বাঁধ, 3000টা ছোট বাঁধ, আবার 54,000 হেক্টর জমিতে শুধু জলাশয়, মানে এসব বাঁধ নির্মাণ করলে এতটা পরিমাণ জলাশয় তৈরি হবে, এত বিপুল পরিমাণ ক্ষতি করা যাবে। এইটাকে কেন্দ্র করে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন মেধা পাটেকর। তারা কিন্তু এটা প্রোটেস্ট করে না, তারা কখনোই বলে না যে না নর্মদা নদী বাঁধ নির্মাণ করা যাবে। আন্দোলনটার নাম দেখুন নর্মদা বাঁচাও, মানে নর্মদা নদীকে বাঁচাও। তারা কিন্তু ড্যাম নির্মাণের প্রতিবাদ করছে না। এবার কেন নর্মদাকে বাঁচাও? কারণ দেখুন, যদি একটা নর্মদা নদী দেখি, নদীটাকে যদি দেখি, তাহলে নদী স্বাভাবিকভাবে প্রবাহিত হচ্ছে। এখানে যদি বারবার আমি বাঁধ নির্মাণ করি, তাহলে নদীর এই যে স্বাভাবিক প্রবাহ এটা নষ্ট হবে, নদী তার গতিটা হারিয়ে ফেলবে, ফলে নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাবে। তাহলে নদীর গতিপথ চেঞ্জ হলে এর ধারে যে কৃষি জমি সেগুলো কি হবে, নষ্ট। ফলে বাঁধ দেব, কিন্তু এত অধিক পরিমাণে বাঁধ না, কারণ একটা নদীর উপরে এত বাঁধ নির্মাণ করলে এই নদীটার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। এইটার বিরুদ্ধে মেধা পাটেকর সোচ্চার হয়েছিলেন। তিনি এটার বিরুদ্ধে প্রোটেস্ট করেছিলেন যে হ্যাঁ বাঁধ নির্মাণ করা হোক, কিন্তু এত বিপুল পরিমাণে না। সেই জন্য বাঁধ নির্মাণ হয়েছে, সর্দার সরোবর বাঁধ খুবই বিখ্যাত ভারতে, কিন্তু এত পরিমাণ বাঁধ নির্মাণ হয়। এই উদ্দেশ্যে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু মেন কারণ বৃক্ষচ্ছেদন না, কারণ পরিবেশ শুধু অরণ্য নিয়ে নয়, এখানকার নদ নদী ভূপতি সব নিয়ে পরিবেশ। তাহলে এই আন্দোলনটা শুরু হয়েছিল নদীটাকে বাঁচানোর জন্য, কারণ এত বিপুল পরিমাণ বাঁধ নির্মাণ করলে নদীটা তার প্রবাহটা হারিয়ে যেত, তার যে স্বাভাবিক প্রবাহ গতিপথ সেটা হারিয়ে যেত। এই জন্য এই আন্দোলনটাকে বলা হয় নর্মদা বাঁচাও, ঠিক আছে। এই নিয়ে অরুন্ধতী রায় প্রচুর লেখালেখি করেন, জনমত জাগ্রত করেন, ধীরে ধীরে অনেক মানুষকে বোঝান জিনিসটা, যে সরকারের এই পরিকল্পনা যদি সম্পূর্ণরূপে সার্থক হয় তাহলে নর্মদা নদীর অস্তিত্বই চলে যাবে, নর্মদা নদীর অস্তিত্বই থাকবে। সেই জন্য এই আন্দোলনটা নর্মদা বাঁচাও আন্দোলন নামে পরিচিত। এবং এখানে ড্যাম নির্মাণ হয়েছে, জলবিদ্যুৎ তৈরি হয়েছে, তবু পরিবেশের ক্ষতিটা অতটা পরিমাণে হয়নি যতটা হওয়ার কথা ছিল। এটা সাকসেস পায় কত সালে এসে 2017, মানে এই পরিকল্পনাটা বাতিল করা হয়, দিয়ে নতুন রূপরেখা তৈরি করা হয়। এটাই পরিবেশ আন্দোলনে নর্মদা বাঁচাও আন্দোলন নামে পরিচিত, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে নর্মদা নদীর উপর কোন বাঁধ নির্মাণ হয়েছে? সর্দার সরোবর বাঁধ, এটা মনে রাখবেন। নর্মদা নদীর উপর বিখ্যাত একটা বাঁধ সর্দার সরোবর বাঁধ, জলবিদ্যুৎ তৈরির জন্য এই বাঁধটা নির্মাণ হয়েছে, কিন্তু এত পরিমাণ বাঁধ নির্মাণ। পরে যে আমাদের মুভমেন্টটা শুরু হচ্ছে পরিবেশ আন্দোলনে ভারতে, সেটা হচ্ছে তেহরি ড্যাম প্রজেক্ট। সবার কথা মনে রাখবেন, এটা হলো ভারতের উচ্চতম বাঁধ, ঠিক আছে। ভারতের সব থেকে উচ্চতম বাঁধ যেটা হাইস্ট আর কি, সেটা হচ্ছে তেহরি ড্যাম। এই তেহরি ড্যামটা হলো ভারতের উচ্চতম, আর লংগেস্ট মানে দীর্ঘতম হচ্ছে হীরাকুদ। এই দুটো একটু নাম মনে রাখবেন, এটা পাবেন। আর একজন তিনি ভারতটা পড়াচ্ছেন তখন বলবে, দেখবেন জল সম্পদে, যে ভারতের উচ্চতম বাঁধ তেহরি ড্যাম আর দীর্ঘতম বাঁধ হীরাকুদ। তাহলে বুঝতে পারছেন এই বাঁধটা নির্মাণ হওয়া কতটা প্রয়োজন ছিল, কিন্তু এই বাঁধটা নির্মাণ নিয়েও আন্দোলন হয়েছিল, ঠিক আছে, যেটা কি নামে পরিচিত, তেহরি ড্যাম কনফ্লিক্ট। কিন্তু এটাও কোনো সফলতা লাভ করতে পারেনি, এই আন্দোলনও সফল হয়নি, পরিবেশের এই আন্দোলনও কোনো সফলতা লাভ করতে
পারেনি। এবার কেন পারেনি আপনারা যদি কারণটা শোনেন তাহলে বুঝতে পারবেন। তাহলে এবার কারণে যাই। তার আগে নেতৃত্ব দিয়েছিল কে? সুন্দরলাল বহুগুণা, যিনি আগে একটা আন্দোলনে সফল হলেন। সুন্দরলাল বহুগুণা এই তেহরি ড্যাম কনফ্লিক্টের প্রধান যিনি নেতৃত্ব প্রদান করেছিলেন তিনি হলেন সুন্দরলাল বহুগুণা। এবং এই ড্যামটা কোথায় তৈরি করা হয়? উত্তরাখণ্ডে, ভাগীরথী নদীর উপর। এই তেহরি ড্যামটা কোথায় আছে? উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর। ঠিক আছে, কিন্তু এই বাঁধটা নির্মাণের সময় এই আন্দোলনটা কার্যকরী হয়েছিল, যা সফলতা লাভ করতে পারেনি। ঠিক আছে, এটা কত সালে হয়? 1990। তাহলে তেহরি ড্যামটা নিয়ে যে আন্দোলন সেটা 1990 সালে শুরু হয়। এটা কোনো সফলতা অর্জন করতে পারেনি। কোন নদীতে এই ড্যামটা তৈরি করা হচ্ছিল? ভাগীরথী নদীতে। কোন রাজ্যে? উত্তরাখণ্ডে। ঠিক আছে, এবং এটা নেতৃত্বকে দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা। এবারে কারণটা দিকে যাবে। এই গোটা লেখা হয়েছে আপনাদের, তাহলে কারণে যাবে যে কেন এই আন্দোলনটা শুরু হলো। এবার দেখুন, এই উত্তরাখণ্ডে ভাগীরথী নদীতে যদি ড্যাম বানাতে হয়, ভাগীরথী নদীতে যেটা বাঁধ নির্মাণ করতে হয়, তাহলে এখানে জলাশয় অবশ্যই লাগবে। এই জলাশয়ের চারি সাইডে গাছ অবশ্যই ছেদন করতে হবে, এবং এখানকার যারা মানুষের বসবাস তাদের রিহ্যাবিলিটেশন করতে হবে, মানে পুনর্বাসন। পুনর্বাসন কি না, এখান থেকে তাদের উৎখাত করে, সরকার এখান থেকে তাদের উৎখাত করে অন্য একটা জায়গায় তাদের জমি দেবে যেখানে তারা বাড়িঘর নির্মাণ করতে পারবে। এটা পুনর্বাসন বলে। দেখবেন রাস্তা যখন বৃদ্ধি করা হয় বা রেল লাইন বাড়ানো হয়, তখন কারো পার্সোনাল যদি জমি থাকে সেটা গ্রহণ করা হয়, তাহলে তাকে দেখবেন একটা অন্য জায়গায় একটা জমি দেওয়া হয়, কিছু টাকা দেওয়া হয়, বা তাকে একটা চাকরি দেওয়া হয়। এটাকে পুনর্বাসন বলে। যেহেতু ওটা আমার দরকার, আমার রাস্তাঘাটের প্রসার হওয়া দরকার, আমার বাঁধ নির্মাণ হওয়া দরকার, তা নাহলে আমি কেউ এগিয়ে যেতে পারবো না যুগের সাথে সাথে, মানে পিছিয়ে যাবো প্রযুক্তির দিক দিয়ে। তাহলে এখানে সরকার কি করে? এই যে তেহরি ড্যামটা নির্মাণের জন্য এখানকার মানুষদের পুনর্বাসন দেয়। এক জায়গা থেকে জমি থেকে উৎখাত করে, কারণ সেটা বাঁধ নির্মাণে ব্যবহৃত হবে, সে তাদেরকে উৎখাত করে অন্য জায়গায় পুনর্বাসনের সরকার ব্যবস্থা করে। এটাই কোনো আন্দোলন ছিল না। তাহলে সুন্দরলাল বহুগুণা কেন আন্দোলন করলেন? তিনি বললেন তাদের যে জায়গা থেকে উৎখাত করা হচ্ছে সেটা হচ্ছে উর্বর জমি, আর তাদের যে জায়গায় পুনর্বাসন দেওয়া হচ্ছে সেটা ততটা উর্বর নয়, মানে অনুর্বর জমি। ঠিক আছে, এবার এটা স্বাভাবিক। আপনি দেখুন, নদীর ধারে পলি মাটি থাকে, আপনারা পড়েছেন, এবং সব থেকে উর্বর মাটি এই পলি মাটি, নবীন পলি মাটি। তাহলে বাঁধ নির্মাণ করতে গেলে নিশ্চয়ই নদী থেকে আমি দূরে গিয়ে অনুর্বর নদীতে বাঁধ নির্মাণ করতে পারবো না। যে এখানে নদী, আমি এখানে বাঁধ নির্মাণ করছি, আমার নদীর উপরই বাঁধ নির্মাণ করতে হবে। নদীর উপর বাঁধ নির্মাণ করলে নদীর ধারের জমি আমাকে নিতে হবে, মানে কোন জমি নিতে হবে? উর্বর জমিকে। এখান থেকে মানুষগুলোকে উৎখাত করে আমি তো এখানে জায়গা দিতে পারি না, কারণ এখানে অলরেডি কারো না কারো জায়গা আছে। তাই তাদের পুনর্বাসন দেবো কি দূরে কোনো একটা জায়গায়, সরকারি জমিতে। তাহলে সেই জমিটা কখনোই এই জমির মতো উর্বর হতে পারে? কোনোদিন হবে না। ধরুন একটা রাস্তা নির্মাণ করছি বহরমপুর শহরে, তো রাস্তা যেখানে তৈরি করা হচ্ছে তার পাশের জমিটা তো সব থেকে বেশি দামি জমি, কারণ সেখানে কি হবে? দোকানপাট তৈরি করা যেতে পারে, সেখানকার রাস্তার ধারের জমি। ফলে যদি আমার সরকার জমিটা নেয়, রাস্তার ধারের জমিটাই তো নেবে, কারণ রাস্তাটা তো বড় করবে। এখানে রাস্তা আবার উপরে গিয়ে রাস্তা তো করতে পারে না, তাহলে আমাকে এখান থেকে উৎখাত করে নিশ্চয়ই আমাকে রাস্তার ধারে আর জমি দিতে পারবে না, রাস্তা থেকে অনেকটা দূরে জমি দেবে, এবং তার পরিবর্তে এক্সট্রা টাকাও দেবে, চাকরিও দেবে। যেহেতু আমাকে কি করছে? উর্বর জমি থেকে তুলে নিয়ে গিয়ে অনুর্বর জমি দিচ্ছে। তাহলে এই আন্দোলনের কোনো মানে ছিল? সুন্দরলাল বহুগুণা এটাই সবার সামনে তুলে ধরেন এবং এখানকার মানুষদের উৎসাহিত করেন এটা দিয়ে, যে আপনাদের উর্বর জমি নিয়ে আপনাকে অনুর্বর জমি দেওয়া হচ্ছে। কিন্তু এটার কোনো কারণ আছে, কোনো লজিক আছে এই আন্দোলনে? কারণ আমাকে অনুর্বর জমি দিচ্ছে বলেই আমাকে অতিরিক্ত পয়সা দেওয়া হচ্ছে, আমাকে চাকরি দেওয়া হচ্ছে,
আমাকে যদি উর্বর জমির বদলে উর্বরী জমি দেওয়া হতো তাহলে এক্সট্রা পয়সা বা এক্সট্রা চাকরি আমাকে দেওয়া হতো না। তাহলে এই আন্দোলনটা যখন সরকারের কাছে তোলা হলো, এই আন্দোলন গুরুত্ব পাবে? আপনাদের মতে কি মনে হয় যে আন্দোলন কোনদিন গুরুত্ব পাবে? না পরিবেশ সংক্রান্ত কোনো আন্দোলন হচ্ছে, না এখানকার কোনো জীববৈচিত্র্য বিনাশ ঘটছে, শুধু কি বলছে উর্বর জমি নিয়ে আপনাকে অনুর্বর জমি দেওয়া হচ্ছে। ফলে এই আন্দোলনটা আন্দোলনই হয়েছিল, সরকার এতে দৃষ্টিপাত করেও নি এবং এই আন্দোলনটা সফল হয়। ঠিক আছে, এইটাই তেঘুলি ড্যাম কনফ্লিক্ট। আমি বলছিলাম কনফ্লিক্ট, নট আন্দোলন। মানে জাস্ট একটা ঝামেলা। কনফ্লিক্ট মানে কি? তর্ক বিতর্ক, কনফ্লিক্ট হওয়া। সেই জন্য এটা তেঘুলি ড্যাম কনফ্লিক্ট নামে পরিচিতি লাভ করেছে এবং এটা কোনোদিন সফলতা পায়নি, কারণ এই আন্দোলনের কোনো ভিত্তি ছিল না, কোনো লজিকই ছিল না। কিন্তু এটা একটা আন্দোলন হয়েছিল সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে, তাই এটি পরিবেশ আন্দোলনের জায়গা পেয়েছে, যেটা তেঘুলি ড্যাম কনফ্লিক্ট নামে পরিচিত। এখন এই ড্যামটা আছে এবং এটা ভারতের উচ্চতম ড্যাম। তাহলে পরিবেশ আন্দোলন নিয়ে এই 6টা বড় আন্দোলন আমাদের এখানে হয়েছিল। এই 6টা বড় আন্দোলন সম্পর্কে আপনাদের বললাম, বোঝালাম কেন হয়েছিল এবং কোনটা কোনটা সফল হয়েছে, কোনটা কোনটা সফল হয়নি। এছাড়াও 3টে বড় সম্মেলন হয়েছে। সম্মেলন মানে যেখানে বিভিন্ন দেশ এক জায়গায় বসে আলোচনায় বসে যে কিভাবে পরিবেশকে রক্ষা করা যাবে, কিভাবে যে গ্রিন হাউস গ্যাস, তারপর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, এই সমস্ত জিনিসগুলোকে আটকানো যাবে। ঠিক আছে, এই নিয়ে আন্দোলন হয়েছিল, যার মধ্যে 3টে খুব গুরুত্বপূর্ণ। সেই 3টে আন্দোলন নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। অনেকটাই জানেন, প্রথম যেটা হয়েছিল বসুন্ধরা সম্মেলন, সবাই শুনেছেন, আর্থ সামিট বলা হয়। 1992 সালে হয় ব্রাজিলের রিও ডি জেনিরো নামক একটি শহরে। রিও ডি জেনিরো, ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে বসুন্ধরা সম্মেলনটা হয়েছিল, যেটা আর্থ সামিট ইংরেজিতে বলা হয়। ঠিক আছে, এবং এখানে ভারত সহ 130টা দেশ যোগদান করেছিল। বেশিরভাগ সালটা আছে যে আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন কত সালে হয়, কোন জায়গায় হয়, এবং এটা লাস্ট সম্মেলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? 2018 সালে লাস্ট সম্মেলন বসে। কোথায়? না মরক্কোতে। মরক্কো বলে একটা জায়গায় এই সম্মেলনটা লাস্ট হয়। এটা সূত্রপাত ঘটেছিল 1992 সালে ব্রাজিলের রিও ডিতে, এবং লাস্ট এই সম্মেলনটা হয়েছিল, যেটা কত নম্বর সম্মেলন? 7 নম্বর। সেটা হয়েছিল 2018 সালে মরক্কোতে। মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন দেয় যে বসুন্ধরা সম্মেলনের লাস্ট অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? তাহলে মরক্কোতে। এবং এটা কত সালে হয়? তাহলে 2018-তে লাস্ট। এরপর আর বসুন্ধরা সম্মেলন এখনো হয়নি। তাহলে এই কটা প্রশ্ন একটু পড়বেন বসুন্ধরা সম্মেলন থেকে, যে বসুন্ধরা সম্মেলন কবে হয়েছিল, কোথায় হয়েছিল এবং লাস্ট কোথায় হয়েছিল এবং কত সালে। এটা পরিবেশ সংক্রান্ত একটা সম্মেলন, যেখানে ভারত সহ অন্যান্য দেশের যে প্রধান ব্যক্তিত্ব, যেমন ভারতের প্রধানমন্ত্রী, ঠিক আছে, কোনো দেশের প্রেসিডেন্ট বা সেই দেশের প্রধানমন্ত্রী, তারা এক জায়গায় বসে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করে। পরিবেশের উপরে এই সম্মেলনে দৃষ্টিপাত করে, নজর দেওয়া হয়। এটা একটা বড় সম্মেলন। আরেকটা আছে স্টকহোম সম্মেলন। এটাও নাম শুনবেন যে স্টকহোম সম্মেলন। এটাও একটা আন্তর্জাতিক সম্মেলন, যেটার নাম স্টকহোম সম্মেলন। এটা কত সালে হয়? না 1972। বসুন্ধরা সম্মেলনের আগে স্টকহোম শহরে, সুইডেনের স্টকহোম শহরে এটা এই সম্মেলনটা হয়েছিল, এবং এটা লাস্ট যে অধিবেশন সেটা হয় 2019 সালে। ঠিক আছে, এটাও হয় সুইডেনে। 2019 সালে লাস্ট সম্মেলন, যেটাও সুইডেনে অনুষ্ঠিত হয়। তাহলে এটা স্টকহোম সম্মেলন, এখানেও পরিবেশ নিয়ে আলোচনা করা হয়, এবং এখানে ভারত সহ 113টা দেশ হয়েছিল। ঠিক আছে, ভারত সহ এখানে কজন যোগদান করেছিল? 113টি দেশ। ওখানে 130টা আর এখানে 113টা। এটা প্রথম কত সালে অনুষ্ঠিত হয়? 1972। এই সালটা একটু মনে রাখবেন যে স্টকহোম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1972। বসুন্ধরা সম্মেলন 1992, স্টকহোম হচ্ছে 1972। ওটা ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে, এটা হচ্ছে সুইডেনের স্টকহোম শহরে। বসুন্ধরা সম্মেলন লাস্ট হয় 2018 সালে, এটা লাস্ট হয় 2019 সালে। এই দুটো সম্মেলন পরিবেশ সংক্রান্ত। একটু শর্ট প্রশ্ন করে রাখবেন যে কোথায় হয়েছিল, কবে হয়েছিল। এইটুকুই আপনাদের পরিবেশ আন্দোলনে আছে আপনাদের চ্যাপ্টারের মধ্যে। ঠিক আছে, আমরা এগিয়ে যাচ্ছি পরিবেশ আইন নিয়ে। ভারতের কিছু পরিবেশ আইন রয়েছে, এগুলো একটু লিখে নেবেন, বোঝানোর কিছুই নেই।
যে ভারতে কিছু প্রাণীকে সংরক্ষণ দেওয়া হয়েছে এবং কত সালে সংরক্ষণ দেওয়া হয়েছে। আমি এক করে লিখছি এবং বলছি, এগুলো একটু নোট করে নেন, ঠিক আছে। ভারতের প্রথম হচ্ছে ব্যাঘ্র প্রকল্প, আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার তার সংরক্ষণের জন্য ব্যাঘ্র আইন পাস করা হয়। কত সালে এইগুলো একটু পড়বেন, 1972, 1972 সাল থেকে বাঘের সংরক্ষণ শুরু হয় ভারতে, ঠিক আছে। এবং বর্তমানে কটি ভারতের সংখ্যা আছে? বাঘের সংখ্যা 2000+। যে ভারতের বাঘ, ভারতে কিছু প্রাণীদেরকে সংরক্ষণ দেওয়া হয়েছে। এই সংরক্ষণ থেকে কিছু প্রশ্ন আছে, যেমন ভারতে ব্যাঘ্র সংরক্ষণ আইন কত সালে পাস হয়? তাহলে আপনারা লিখতে হবে 1972 সালে। বর্তমানে ভারতে কতগুলি বাঘ রয়েছে? এটা সরকারি ডেটা থেকে আপনাকে দিচ্ছি। তাহলে ভারতের বাঘ, যে রয়্যাল বেঙ্গল টাইগার, দেখবেন সুন্দরবনে সংরক্ষণ দেওয়া হয়েছে। সুন্দরবনে বাঘেরও সংরক্ষণ আছে, কুমিরেরও সংরক্ষণ আছে। এই বাঘের সংরক্ষণ যে আইন, যে বাঘ মারলে তাকে শাস্তি পেতে হবে, বাঘের হত্যাটাকে যে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয় কোন সালে? 1972 সাল থেকে। এবং তারপর ধীরে ধীরে বাঘের সংখ্যাটা বাড়ে, বর্তমান বাঘের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 2000টা, 2000-এর অধিক আছে। 2 নম্বর যে সংরক্ষণটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ক্রোকোডাইল, কুমির। যে কুমিরের সংরক্ষণ কবে থেকে শুরু হয়েছে ভারতে? এটাও সুন্দরবনে গেলে দেখতে পাবেন, বাঘের সাথে সাথে কুমিরের সংরক্ষণ রয়েছে। এটা 1975 থেকে কুমিরের সংরক্ষণ দেওয়া হয়েছে। কুমির হত্যা শাস্তিমূলক অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। কুমির প্রজাতিকে সংরক্ষিত করা হয়েছে ভারতে 1975 সাল থেকে। এবার এই সংখ্যাগুলো একটু লিখে রাখবেন, যে ভারতে 3 প্রজাতির কুমির পাওয়া যায়। এই 3 প্রজাতির কটা করে বর্তমানে আছে? যেমন 4000টা আছে ঘড়িয়াল, 4000টা ভারতে রয়েছে ঘড়িয়াল, যেটাকে এলিগেটর বলা হয়, ঠিক আছে। ALIGATOR, এলিগেটর। তাহলে ভারতের মোট এলিগেটর প্রজাতির কুমির কটা রয়েছে বর্তমানে সংরক্ষণের অধীনে? 4000, ঠিক আছে। 1800টি রয়েছে মুগার, MUGGR, এটাও একটা কুমির প্রজাতি। এই মুগার প্রজাতির কুমির কটা ভারতে সংরক্ষিত রয়েছে আপাতত? 1800টি। আর সল্ট লেক যে ক্রোকোডাইল, মানে লবণাক্ত জলে যে কুমির, সেটার সংখ্যা রয়েছে ভারতে বর্তমানে 13,000। এটা হচ্ছে সল্ট লেক ক্রোকোডাইল। এই 3 প্রজাতির কুমির ভারতে পাওয়া যায়। এতে 3 জনকে সংরক্ষণ দেওয়া হয়েছে। কত সালের আইন থেকে? 1975 সাল থেকে। এবং কত করে সংখ্যা আছে একটু জেনে রাখবেন, যে ভারতে 4000টা এলিগেটর রয়েছে, 1800টা মুগার রয়েছে, আর 1500টা রয়েছে লবণাক্ত জলের কুমির, যেটাকে সল্ট লেক ক্রোকোডাইল বলা হয়, ঠিক আছে। এগুলো একটু লিখুন, যা দেবে যে ভারতের কুমির প্রজাতির সংরক্ষণ কবে থেকে শুরু হয়। তাহলে আপনাকে সালটা 1975। এটা কোথায় আছে? 2টো জায়গায় আছে, এটা উড়িষ্যায় আছে, আর সব থেকে বেশি হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে বাঘের পাশাপাশি কুমিরের সংরক্ষণ আছে। কুমিরের সুন্দরবন ঘুরতে গেলে দেখবেন ব্যাঘ্র সংরক্ষণ যে প্রজেক্ট ওখানে রয়েছে, সাথে সাথে কুমির সংরক্ষণ প্রজেক্টও রয়েছে। 3 নম্বর যে প্রাণীটাকে সংরক্ষণ দেওয়া হয়েছে সেটা হচ্ছে টার্টেল প্রজাতি। এবং টার্টেল প্রজাতিকে 1999 থেকে সংরক্ষণ দেওয়া হয়েছে, ঠিক আছে। কচ্ছপ, এখন দেখবেন কচ্ছপ বিক্রি হয় না, কচ্ছপের মাংস বিক্রি করা হয় না, এবং দণ্ডনীয় অপরাধ কচ্ছপ বাড়িতে পোষা। তাহলে কত সাল থেকে এটা দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়? 1999, ঠিক আছে। এরপর হচ্ছে শকুন। বলেছেন যে শকুন খুব বেশি পরিমাণে মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? ওই গরুর মাংসকে, যেখানে কি হচ্ছে, গরুকে ব্যথা কমানোর ওষুধ দেওয়া হচ্ছে, সেটা শকুনরা খেয়ে শকুন মারা যাচ্ছে। এটাকে বলা হয় ভালচার কনজারভেশন, মানে শকুনের সংরক্ষণ। এটা কত সাল থেকে শুরু হয়? 2004 সালে। ভারতে শকুন সংরক্ষণ আইন কত থেকে শুরু হয়েছে? 2004 সালে। 9-10টা এরকম প্রজাতি আছে যাদেরকে সংরক্ষণ দেওয়া হয়েছে ভারতে, তাদেরকে সংরক্ষিত করা হচ্ছে। তাদের একটু সালগুলো একটু মনে রাখবে। তাহলে কচ্ছপের সংরক্ষণ হয়েছে 1999 থেকে, শকুনের সংরক্ষণ দেওয়া শুরু হয়েছে 2004 সালে। এবার হচ্ছে সিংহ,
যেটা একমাত্র কোথায় পাওয়া যায়, গির অরণ্যে। ভারতের যে গির অরণ্য সেখানে একমাত্র সিংহ আছে, লায়ন সংরক্ষণ দেওয়া হয়েছে। এবং এখানে কত সাল থেকে দেওয়া হয়েছে, 1972। যে সিংহ সংরক্ষণ প্রজেক্ট, এটা কত সাল থেকে ভারতে গ্রহণ করা হয়েছে, 1972 সাল থেকে। এবং বর্তমানে ভারতে কাউন্টেড লায়নের সংখ্যা 284। বর্তমানে গির অরণ্যে কটা সিংহ রয়েছে, না 284টা সিংহ রয়েছে। ঠিক আছে, যেটা প্রশ্ন নিতে পারে যে ভারতে কোন অরণ্যে সিংহ দেখা যায়, তাহলে আপনার বলতে গির অরণ্য। একমাত্র গির অরণ্যে ভারতে সিংহ সংরক্ষণ করা হয়। এরপর রয়েছে ডিয়ার প্রজেক্ট, মানে হরিণ সংরক্ষণ আইন। হরিণদেরও সংরক্ষণ করা হয়েছে। আমাদের এখানেও আছে বেতুয়াদের ফরেস্টে। আর কারোর যদি হরিহরপাড়ায় বাড়ি থাকে তাহলে হরিহরপাড়া পুলিশ স্টেশনের ভিতরে। এই হরিণদের সংরক্ষণ ভারতে কত সাল থেকে শুরু হয়, 1977। 1977 সাল থেকে ভারতের হরিণদেরকে সংরক্ষণ এর অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখবেন ওই জন্য এখন হরিণের মাংস বিক্রি বা হরিণ হত্যা একটা শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য হয়ে থাকে, যেটা আগে হতো না। আগে হরিণের মাংস খুব খাওয়া হতো, কিন্তু এখন সেটা সম্ভব নয়। এরপর হচ্ছে স্নো লিপার্ড বা চিতাবাঘ। ভারতে চিতাবাঘ সংরক্ষণ করা হয়। চিতাবাঘ সংরক্ষণ কত সাল থেকে শুরু হয় ভারতে, 2014 সালে। তাহলে এই প্রাণীদের ভারতে সংরক্ষণ দেওয়া হয়েছে এবং কত সাল থেকে দেওয়া হয়েছে এটা আপনাদের একটু জানতে হবে। মাঝে মাঝে এরকম প্রশ্ন দেয় যেখানে সালটা আপনাকে জানতে চাই, যে কোন সাল থেকে এই প্রাণীকে সংরক্ষণের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কথা একটু লিখে নেন, এইটুকুই আপনাদের পরিবেশ আন্দোলনের আইনে আছে, এর বাইরে আপনাদের নেই।